সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর এবং শিক্ষক, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা নতুন একটা ক্লাসে দেখব এই ডিএনএ কিভাবে তার নিজের মতো প্রতিরূপ বা অনুরূপ তৈরি করে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া। তো আমরা প্রথমে জানি রেপ্লিকেশন জিনিসটা কি। কোষ বিভাজনের পূর্বে কোষের সবকিছু গুণগত এবং পরিমাণগতভাবে দ্বিগুণ হতে হয়। তাহলে ডিএনএও কিন্তু তার ব্যতিক্রম নয়, ডিএনএ তার পরিমাণে দ্বিগুণ হতে হবে। তাহলে রেপ্লিকেশন আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটি দ্বিসূত্রক ডিএনএ হতে দুইটি অনুরূপ দ্বিসূত্রক ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপন। অর্থাৎ একটি দ্বিসূত্রক ডিএনএ থেকে গুণগত এবং পরিমাণগতভাবে দুটি দ্বিসূত্রক ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। চলো এবার আমরা জানি এই রেপ্লিকেশনটা কখন সংঘটিত হয়, রেপ্লিকেশনের ঘটনাটা কখন ঘটে। কোষ বিভাজনের পূর্বেই, কোষ বিভাজনের পূর্বে আমরা জানি কোষচক্র হয়ে থাকে। কোষচক্রের মধ্যে তিনটা স্টেপ আছে, গ্যাপ 1, এস, গ্যাপ 2। এই গ্যাপ 1-এর পরবর্তীতে যে এস দশা বা সিনথেসিস দশা বা সংশ্লেষণ দশা, এই সময়টা কতক্ষণ? 30 থেকে 50% সময়, টোটাল কোষ চক্রের 30 থেকে 50% সময়। আর এই সময়ই ডিএনএর প্রতিলিপন বা রেপ্লিকেশন সংঘটিত হয়। এবার পরবর্তী ধাপ, এই রেপ্লিকেশনটা কিভাবে সংঘটিত হয়। দেখো, ডিএনএর গঠনই কিন্তু আমরা পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পারিনি। এটা এক্সরে কইরা একটা মতবাদের উপর ভিত্তি করে আমরা ডিএনএ-কে নির্ণয় করছি, এটা সম্পর্কে ধারণা নিচ্ছি। তাহলে রেপ্লিকেশনটা আরো জটিল ব্যাপার। এই জন্য কিন্তু বিজ্ঞানীরা একটা ক্লিয়ার ধারণা কিন্তু আমাদের ওইভাবে দিতে পারেন নাই, জাস্ট কয়েকটা মতবাদ দিচ্ছেন। এর মধ্যে বিভিন্ন মতবাদ আছে, সংরক্ষণশীল অনুকল্প বা হাইপোথিসিস, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা হাইপোথিসিস এবং বিচ্ছুরণশীল অনুকল্প বা হাইপোথিসিস। এর মধ্যে সবাই মাইনা দিচ্ছেন যে অনুকল্পটা, মানে সবচেয়ে গ্রহণযোগ্য যে অনুকল্প, তা হলো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। 1958 সালে বিজ্ঞানী মেসেলসন ও স্ট্রাহল এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি আমাদের সামনে তুলে ধরেন। তো আমি এখানে যে চিত্রটা আঁকছি অর্ধ সংরক্ষণশীল অনুকল্প অনুযায়ী। অর্ধ সংরক্ষণশীল এখানে এই জন্যই বলা হচ্ছে কারণ এখানে দেখো মাতৃসূত্রক, এই যে সূত্রটা আমরা যে দেখতেছি এটা হচ্ছে মাতৃসূত্রক। এটা হুবহু যেভাবে আছে এভাবেই, শুধুমাত্র বিচ্ছিন্ন হয়ে গেছে গা। আবার একটা দেখতেছি সম্পূর্ণভাবে নতুন করে তৈরি হয়েছে একটা সূত্রক, এটি হচ্ছে অপত্য বা নতুন সূত্রক। এই জন্য এটাকে আমরা বলতেছি অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, যার মধ্যে একটি সূত্রক থাকে হুবহু মাতৃসূত্রক, আরেকটি সূত্রক যা নতুন করে তৈরি হয়েছে। এবার আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপনের জন্য কি কি জিনিস প্রয়োজন। চলো দেখি আমরা কি কি জিনিস প্রয়োজন। অনুলিপন বা প্রতিলিপন বা রেপ্লিকেশনের জন্য কি কি জিনিস প্রয়োজন, প্রয়োজনীয় উপকরণ। এখানে দেখো আমি একটা লিস্ট দেখাইতেছি, এই অংশগুলোই দরকার রেপ্লিকেশনের জন্য। কি কি দরকার? একটি ছাঁচ বা মাতৃসূত্রক। এই যে এখানে আমরা যে কালো যে সূত্রটা দেখতেছি তাকে আমরা বলতেছি মাতৃসূত্রক, কারণ এই সূত্রকের যে নিউক্লিওটাইড তার বিন্যাস দেখা, তার সিকোয়েন্স দেখে কিন্তু নতুন সূত্রকটা তৈরি হবে। এই জন্য ছাঁচ হিসাবে এই পুরাতন মাতৃসূত্রকটি প্রয়োজন। তাই মাতৃসূত্রকটি এক্ষেত্রে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে। 2 নম্বর, অসংখ্য নিউক্লিওটাইড ফসফেট। ডিএনএ বা আরএনএ তৈরির মূল কাঁচামাল হলো নিউক্লিওটাইড ফসফেট। এখানে নিউক্লিওটাইড ফসফেট গুলো কি কি হতে পারে, যে দেখো ভাগ যে অংশগুলো আমরা দেখতেছি এগুলাই কিন্তু একটা নিউক্লিওটাইড ফসফেট। এই থাইমিনের সাথে এখানে কি আসবে? এডিনিন। তাহলে এখানে নিউক্লিওটাইডটার নাম কি? এটিপি। এখানে গুয়ানিনের বিপরীতে কি আসবে? সাইটোসিন। এখানে নিউক্লিওটাইড ফসফেটটা হবে সিটিপি। তবে এখানে যেহেতু তার সুগারটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার, এই জন্য আমরা একটা ডি লিখে নিচ্ছি আগে। ডিঅক্সিরাইবোজ এটিপি, ডিঅক্সিরাইবোজ জিটিপি, ডিঅক্সিরাইবোজ সিটিপি এবং ডিঅক্সিরাইবোজ টিটিপি, থাইমিন ট্রাইফসফেট। দেখো তারপরে কি দরকার? বন্ড সৃষ্টির জন্য এনার্জি। এখানে মাঝখানে যে বন্ডগুলো সৃষ্টি হবে, এখানে যে হাইড্রোজেনাস বন্ডগুলো সৃষ্টি হবে, এইগুলো সৃষ্টির জন্য
মাঝখানে এনার্জি বা শক্তি প্রয়োজন। তারপরে দেখো আরো কি দরকার, কিছু এনজাইম বা কোএনজাইম লাগবে। তোমরা জানো যে এখানে ডিএনএ যে হাইড্রোজেন বন্ড তা ভাঙার জন্য কি দরকার, হেলিকেজ এনজাইম। এখানে দরকার আছে পলিমারেজ এনজাইম। এখানে আরো অনেক অনেক বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন এবং সাথে দু একটা কোএনজাইমের প্রয়োজন। যেমন একটা গুরুত্বপূর্ণ কোএনজাইম হলো এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই ধরনের এনজাইম কোএনজাইমের সহযোগে এই রেপ্লিকেশন প্রক্রিয়াটি সংগঠিত হয়। আরো দেখি কি দরকার, ধাতব আঠালো আয়ন। যেমন ম্যাগনেসিয়াম আছে এরকম ধাতব আঠালো আয়ন, ম্যাঙ্গানিজ আছে ধাতব আঠালো আয়ন। এরা কি করে, এই বিচ্ছিন্ন হওয়া নিউক্লিওটাইডগুলোকে জোড়া লাগিয়ে নতুন সূত্রক তৈরি করে। তাহলে এই উপাদানগুলা আমাদের রেপ্লিকেশনের জন্য অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। এবার আমরা দেখব রেপ্লিকেশনের ধাপ। রেপ্লিকেশনের প্রথম ধাপ বা 1 নম্বর ধাপ হলো হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। দেখো ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস থাকে পিউরিন এবং পাইরিমিডিনের মাঝখানে, এডিনিন গুয়ানিন পিউরিন, সাইটোসিন থাইমিন হলো পাইরিমিডিন, তার মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো আমরা দেখতেছি এই বন্ডগুলা তুমি জানো খুবই দুর্বল প্রকৃতির বন্ড, ভ্যান ডার ওয়ালসের বন্ড বা হাইড্রোজেন বন্ড। তাহলে অনুলিপনের প্রথমেই এই বন্ডগুলো বিচ্ছিন্ন হওয়া প্রয়োজন। তাহলে পিউরিন এবং পাইরিমিডিনের মাঝখানে যে বন্ডটা আছে এই বন্ডটা বিচ্ছিন্ন হয় যে এনজাইমের প্রভাবে, সেই এনজাইমটার নাম হলো হেলিকেজ। এই হেলিকেজ এনজাইমের প্রভাবে পিউরিন এবং পাইরিমিডিনের মাঝখানের হাইড্রোজেন বন্ডগুলো খুবই সহজেই বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। ফলে তার একটা জিপারের মতো অবস্থা তৈরি হয়, অর্থাৎ দুইটা সূত্র জিপারের মতো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটা ওয়াই অক্ষরের মতো এটুকু খেয়াল করো, এই কালো সূত্রক আর এই পাশে কালো সূত্রটা দেখো একটা ওয়াই এর মতো রূপ নিয়েছে, ওয়াই এর মতো একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। ওয়াই অক্ষরের মতো কি হয়েছে, একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। তাহলে এই হলো প্রথম পয়েন্ট, হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। হাইড্রোজেন বন্ড বিলোপ সাধনের সময় যে ডিএনএ সূত্রগুলো আলাদা হয়েছিল এই সূত্রগুলো কিন্তু আবার জোড়া লেগে যেতে চায়। এই যে দুইটা সূত্রক, মাতৃসূত্রক যে আলাদা হয়েছিল তারা আবার পুনরায় আগের মতো পেঁচানো দ্বিসূত্রক রূপটা চায়, কিন্তু টোপো আইসোমারেজ এনজাইমের কারণে এই ঘটনাটা ঘটতে পারে না। আমি আবার বলতেছি, এনজাইমের নাম কি, টোপো আইসোমারেজ এনজাইম। এই এনজাইমের প্রভাবে এই সূত্রগুলো আবার জোড়া লাগতে পারে না। আদিকোষের ক্ষেত্রে এই কাজটা করে গাইরেস এনজাইম। আদিকোষের ক্ষেত্রে এই ঘটনাটা, আদিকোষের মধ্যেও তো এরকম রেপ্লিকেশন হয়, তখন এরকম দুইটা সূত্র আলাদা হয়ে যায়, এই আলাদা সূত্রগুলো আবার জোড়া লেগে যেতে চায়। এই গাইরেস এনজাইমের প্রভাবে তা হতে পারে না। আবার দেখো যে এখানে যে বন্ডগুলো ছিল, হ্যাঁ এখানে যে হাইড্রোজেনাস বন্ডগুলো ছিল এই বন্ডগুলোও কিন্তু আবার জোড়া লেগে যেতে চায়। এই যে এটির মাঝখানে যে বন্ড এটা আবার জোড়া লেগে যেতে চায়। সিজি যদি আলাদা হইতো, সিজির মাঝখানেও যে হাইড্রোজেন বন্ড এইগুলোও জোড়া লেগে যেতে চাইতো। একটা কোএনজাইম আছে, এই কোএনজাইমটার নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই এসএসবিপি এখানে আমি বলি যে ঘাড়ের উপর বসে থাকে, তারা এই বন্ডগুলাকে আর জোড়া লাগতে দেয় না। অর্থাৎ রেপ্লিকেশনের সময় এই বন্ডগুলা যদিও বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু তারপর মুহূর্তেও চায় এই বন্ডগুলো আবার তৈরি হয়ে যাইতে। এসএসবিপি এই বন্ডগুলাকে আর, এই হাইড্রোজেনাস বন্ডগুলাকে আর যুক্ত হইতে দেয় না। তো এই ছিল ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন। আশা করি তোমরা বুঝতে পারছো। আর চিত্র শেষের দিকে আমি এটা কিভাবে আঁকতে হয় ওই আঁকাটাও তোমাকে দেখাই দিব। ধাপ 2, সম্পর্ক সৃষ্টি। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালো করে একটু বুঝো। তাহলে এখানে যে বিচ্ছিন্নপ্রাপ্ত দুইটা হাইড্রোজেন বন্ড, এই বন্ডের পাশে নতুন সূত্রক সম্পর্ক হিসেবে এসে তৈরি হতে থাকবে। কিভাবে তৈরি হবে? ডিএনএ পলিমারেজ এনজাইমের ক্রিয়ায় এই ঘটনাটা ঘটবে। আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে খাবারের মধ্যে কি থাকে? শর্করা থাকে। শর্করাকে আইসা এখানে কি তৈরি করে? সুগার। আমরা যে খাবার খাই আমাদের খাদ্য তালিকার মধ্যে বেশ বড় অংশ আছে আমিষ। এই আমিষগুলো তৈরি করে নাইট্রোজেনাস বেস। তুমি জানো ডিএনএ তৈরি হওয়ার জন্য নাইট্রোজেন বেস কি কি দরকার? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আবার দেখো আমরা যে স্নেহ জাতীয় খাবার খাই
এই স্নেহ জাতীয় উপাদান গিয়া তৈরি হয় এখানে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। এই তিনটা উপাদানই মূলত দরকার ডিএনএ তৈরির জন্য। এই তিনটা অংশ মিলে তৈরি হয় নিউক্লিওটাইড ফসফেট। এই নিউক্লিওটাইড ফসফেটের মধ্যে আমি দেখতেছি নাইট্রোজেন বেসটা যদি এ থাকে তাহলে তাকে আমরা বলি এটিপি। নাইট্রোজেন বেসটা যদি জি থাকে তাহলে আমরা বলি এটাকে জিটিপি। নাইট্রোজেনাস বেসটা যদি সি থাকে তাহলে এটাকে আমরা বলি সিটিপি। এবং নাইট্রোজেনাস বেসটা যদি টি থাকে তাহলে আমরা তাকে বলি টিটিপি। তো আগে বলছি এখানে সুগারটা থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, এই জন্যই আমরা এখানে সবার আগে সবসময় এরকম আমরা ডি বসিয়ে দিয়েছি, ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিসিটিপি, এই ধরনের আমরা লেখার চেষ্টা করছি। তাহলে এইগুলো হলো নিউক্লিওটাইড ফসফেট। ডিএনএ পলিমারেজ এনজাইমের প্রভাবে এই নিউক্লিওটাইড ফসফেটগুলো এসে ছাঁচের পরিপূরক হিসেবে এসে যুক্ত হতে থাকে। দেখো তো ছাঁচের মধ্যে আছে টি, থাইমিন। ছাঁচের মধ্যে আমরা কি দেখতেছি, এখানে থাইমিন আছে, তার পরিপূরক হিসেবে এখানে কে এসে যুক্ত হবে, এই এটিপি। ছাঁচের মধ্যে যদি গুয়ানিন থাকে তাহলে পরিপূরক হিসেবে এসে কে যুক্ত হবে, এই সিটিপি এসে যুক্ত হবে। তাহলে এইভাবে নিউক্লিওটাইডগুলো এসে বেস পেয়ারিং নীতি অনুযায়ী এসে যুক্ত হতে থাকবে। তাহলে রেপ্লিকেশনের বেস পেয়ারিং নীতি কি, আমরা যদি দেখি ছাঁচের মধ্যে যদি থাকে এ টি সি জি, বেস পেয়ারিং নীতি হলো তাহলে নতুন সূত্রকে এসে এ থাকলে টি, টি থাকলে এ, সি থাকলে জি, জি থাকলে সি, এইভাবে এসে যুক্ত হবে। তাহলে এটাই হতেছে বেস পেয়ারিং নীতি। এবং চার্চফস রুল অনুযায়ী এটির পরিমাণ যে সংখ্যক থাকবে সিজির পরিমাণও সেই পরিমাণই থাকবে। এটি এবং সিজি সমসংখ্যক হয়ে ডিএনএর মধ্যে এসে যুক্ত হতে থাকে। তাহলে আমরা দেখতেছি এইভাবে যে সূত্রটা তৈরি হলো, জাস্ট পার্থক্য একটা হুবহু মাতৃসূত্রক আর একটা নতুন করে তৈরি সূত্রক। আর এই সূত্রটা সবসময়, নতুন সূত্রটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম দিকে বাড়তে থাকবে। দেখো সবসময় নতুন সূত্রটি 5 প্রাইম টু 3 প্রাইম হয়ে বাড়তে থাকবে। তো এখানে ব্যাপার স্যাপার আছে কিছু। একটা সূত্রক নিরবিচ্ছিন্নভাবে 5 প্রাইম টু 3 প্রাইম ভাবে বাড়তে থাকবে এবং আরেকটা সূত্রক বিচ্ছিন্ন হয়ে বাড়তে থাকবে। আমাদের সর্বশেষ পয়েন্ট, ছাঁচের অনুক্রম অনুযায়ী বেসের বিন্যাস ও হাইড্রোজেন বন্ড সৃষ্টি। দেখো ডিএনএ বেস পেয়ারিং নীতি অনুযায়ী তৈরি হতে থাকে। এটি সিজি এইভাবে নাইট্রোজেনাস বেসগুলো বেস পেয়ারিং নীতি অনুযায়ী এসে যুক্ত হতে থাকে। তবে এখানে ভুল বেস আসা কিন্তু কি বলবো যে এটা অসম্ভব না, যে কোনো সময় ভুল বেস চলে আসতে পারে। দেখো এখানে আমি দেখতেছি সাইটোসিন, তার বিপরীতে গুয়ানিন, এখানে ভুল করে চলে আসলো টি, আসতেই পারে। তাহলে নতুন সূত্রকে এই ধরনের ভুল, থাইমিন নিউক্লিওটাইড এসে এখানে যুক্ত হইতেই পারে। থাইমিন নিউক্লিওটাইড এসে মনে করো এখানে যুক্ত হইলো, তাহলে এটা তো হওয়ার কথা ছিল না, এখানে ভুল বেস হয়েছে, ভুল বেস এসে যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি মিসম্যাচ। অনুলিপনে যদি কোথাও মিসম্যাচ ঘটে, অর্থাৎ নতুন সূত্রকে যদি কোনো ভুল বেস এসে যুক্ত হয়, তখন এটাকে আমরা বলি মিসম্যাচ। কিন্তু এই ঘটনাটা আসলে ডিএনএ ঘটতে পারে না। আর এই ঘটনাটা যদি ঘটে তাহলে মিউটেশন সহ অন্যান্য বেশ বিশাল ক্রোমোসোমাল অ্যাবারেশন ঘটতে পারে। এই জন্য আমরা দেখতেছি এখানে একটা নতুন একটা এনজাইম আছে, যে এনজাইমটা হলো পলিমারেজ এক্সোনিউক্লিয়াস। ও যদি কোনো ভুল বেস এসে যুক্ত হয়, এই ভুল বেসটাকে তাৎক্ষণিক এখান থেকে সরিয়ে সেখানে সঠিক যে নাইট্রোজেনাস বেসটা সাইটোসিন থাকে তার বিপরীতে কে আসবে, গুয়ানিন, তাকে এখানে এনে সংযুক্ত করে দেয়। ফলে দেখতেছি আমরা নতুন সূত্রকে একদম সম্পূর্ণ আক্ষরিকভাবে মাতৃসূত্রকের অনুরূপ একটা গঠন তৈরি হয়। যার শুধু পার্থক্য হলো একটা সূত্রক নতুন আর একটা সূত্রক হুবহু মাতৃসূত্রক। এই জন্য এটাকে আমরা বলি অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। রেপ্লিকেশন বা অনুলিপন, আমরা এইটার চিত্রটা কিভাবে আঁকতে হয় আমি দেখাইতেছি। তো এই চিত্রটা তুমি যদি এইভাবে বাসায় প্র্যাকটিস করো, কয়েকবার আঁকলে দেখবা তুমি এইভাবে এরকম করে চিত্র আঁকতে পারবা। আমাদের বই চিত্র যেভাবে থাকুক তুমি এইভাবে চিত্র আঁকার চেষ্টা করবা। প্রথম দেখো আমরা কি দেখতেছি, ডিএনএর দুটি সূত্র, কিন্তু এখানে সূত্রটা আমরা দেখতেছি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ডিএনএর মতোই ছিল, শুধুমাত্র আমরা দেখতেছি নিচের অংশটুকু বিচ্ছিন্ন হয়ে গেছে।
আর বিচ্ছিন্নতা প্রাপ্ত অংশটুকু কেমন হবে চলো এটাই দেখবো। এখানে একটা 3D রূপ নিয়ে আসি। তাহলে মাতৃসূত্রক এখানে দেখলাম দুইটা সূত্রক এই পর্যন্ত ঠিক থাকার সাপেক্ষে আমরা পরে দেখলাম যে সূত্রকটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আর এই সূত্রটাকে আমরা সূত্রক হিসাবে আমরা ধরে নিতেছি। আর মাতৃসূত্রক যে বিচ্ছিন্ন হয়েছে এইখানে যে সূত্রকটা তৈরি হইতেছে আমরা ধরতেছি এটা নতুন সূত্রক, নতুন ডিএনএ অণু এইভাবে তৈরি হবে। অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপনের চিত্র এটা সংরক্ষণশীল বা বিচ্ছুরণশীল হলে তার গঠনটা একটু অন্যরকম হতে পারতো। যাই হোক, আমরা সবচেয়ে গ্রহণযোগ্য যে চিত্র, সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ, ওইটা অনুযায়ী চিত্রটা আঁকতেছি। তাহলে এখানে আমরা দেখতেছি নাইট্রোজেনাস বেসগুলো কিভাবে হবে। ডিএনএ যেভাবে হয়, এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, আবার টি ডাবল বন্ড এ। এখানে কিন্তু কোনো নিয়ম নাই, এখানে আক্ষরিকভাবেই যে নাইট্রোজেন বেসগুলো বসাতে হবে, যে জায়গার মধ্যে যতগুলো নাইট্রোজেন বেস বসাতে হবে এরকম না ব্যাপারটা। দেখো আমি এখানে বক্সের মধ্যে 2 জোড়া বসাবো, সি ট্রিপল বন্ড জি, এ ডাবল বন্ড টি। কয় জোড়া বসাইলাম? এইটুকু জায়গার মধ্যে 2 জোড়া। তারপরে দেখো আবার এখানে বসাইতেছি সি ট্রিপল বন্ড জি এ, আর এই পাশে কি বসাবো? এই পাশে মনে করো টি বসালাম, কিন্তু এখানে কোনো বন্ড দেব না। এই বন্ডটা মাত্র বিচ্ছিন্ন হয়েছে, এই হাইড্রোজেন বন্ডটাই মাত্র বিচ্ছিন্ন হয়ে গেল। নিচে দেখি, নিচে আমরা যদি বসাই কিভাবে বসাবো? যে এখানে মনে করো এডিনিন, তাহলে এখানে কি হবে? থাইমিন, কারণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে সাইটোসিন, তো এই পাশে হবে গুয়ানিন। আবার যদি দেখি এখানে এডিনিন, তো এই পাশে কি হবে? থাইমিন। এখানে সাইটোসিন, তো এই পাশে কি হবে? গুয়ানিন। বিপরীতে কি আসবে? আমরা হিসাব করে বসাই। এডিনিন থাকলে তার বিপরীতে থাকবে থাইমিন, মাঝখানে বন্ড কয়টা? 2টা। সাইটোসিন থাকলে এই পাশে গুয়ানিন, বন্ড কয়টা? 3টা। আবার এই পাশে হবে থাইমিন, বন্ড কয়টা? 2টা। সাইটোসিন, এই পাশে হবে কি? গুয়ানিন, বন্ড কয়টা থাকবে? 3টা থাকবে। তো এই পাশে কি হবে? এডিনিন, বন্ড কয়টা? 2টা। এখানে সাইটোসিন, মাঝখানে বন্ড, হাইড্রোজেনাস বন্ড থাকবে কয়টা? 3টা হাইড্রোজেনাস বন্ড থাকবে। আরেকটা অংশ বাকি আছে, প্রাইমের ব্যাপারটা। এইখানে যদি আমি 5 প্রাইম বসাই তাহলে এই পাশে হবে 3 প্রাইম। এইখানে যদি 3 প্রাইম হয় তাহলে এই পাশে হবে 5 প্রাইম। বিপরীতে আমরা এটা যেহেতু 3 প্রাইম নিচের দিকে, তাহলে এই পাশে আমি 5 প্রাইম দিব, এই পাশে হবে 3 প্রাইম, এখানে 3 প্রাইম, ওই পাশে হবে 5 প্রাইম। আর তুমি জানো রেপ্লিকেশন সবসময় হয় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী, অর্থাৎ এই সূত্রকটা এইদিকে বাড়বে, এই সূত্রকটা এইদিকে বাড়বে। বিপরীতে 5 প্রাইম টু 3 প্রাইম হলে এই সূত্রকটা এইদিকে বাড়বে। আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। তাহলে এই হইতেছে রেপ্লিকেশনের চিত্র, ফিগার রেপ্লিকেশন। তো আশা করি তুমি এইভাবে ভালো করে যদি পরীক্ষা আসে আনসার করতে পারবা। বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে যে কিভাবে তার নিজের মতো প্রতিরূপ তৈরি করে। তুমি যদি আমার ক্লাসটা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, আমি আশা করি তোমার এটাতে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা তো আসছি, আমাদের নক দিবা। যদি কোথাও সমস্যা থাকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।